নমস্কার, বিজনেস মোটিভেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা বিজনেস গ্রোথের ক্ষেত্রে তিনটে কমন মিস্টেকের কথা আলোচনা করব। এটা ঠিক বলেছেন যে বিজনেস যখন আমরা শুরু করি, যে কেউ যখন শুরু করে তখন বড় বিজনেসম্যানরা চায় যেভাবে হোক আপনার বিজনেসটাকে শেষ করে দিতে। যেটা সে ইন্টারন্যাশনাল বিজনেস হোক বা ছোট বিজনেস হোক, তারা কখনোই চায় না যে একটা ছোটো বিজনেস বড় করুক বা বড় হয়ে আসুক। এটা জগতের নিয়ম। বড় মাছ সবসময় ছোটো মাছকে খেয়ে ফেলে, এটা জগতেরই নিয়ম। তাহলে বিজনেস গ্রোথ কি আমরা করতে পারবো না? যারা নতুন বিজনেস করছেন তারা কি বিজনেসটাকে আর বড় করতে পারবেন না? পারবেন। আজ কেন পারেন না এবং কিভাবে পারবেন সেই বিষয়ে যে কমন তিনটে মিস্টেক, অনেকগুলো মিস্টেক আছে, তার মধ্যে উল্লেখযোগ্য তিনটে মিস্টেক নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আমার মতামত শেয়ার করব। মিস্টেক নাম্বার 1, নেগলেক্টিং কাস্টমার ফিডব্যাক। আমাদের মূল বিজনেসের যে প্রোডাক্ট, সেটা তো দোকানে ভরে রাখার জন্য বা বিজনেস স্টার্টে রেখে দেওয়ার জন্য নয়, সেটা কোনো একটা কাস্টমারকে দেওয়ার জন্য। অর্থাৎ প্রোডাক্ট এবং কাস্টমারের মাঝেই হচ্ছে টাকা। যখন আপনার প্রোডাক্টটাকে আপনি কাস্টমারের কাছে দিতে পারবেন, সেল করতে পারবেন, তখনই আপনি একটা লভ্যাংশ মুনাফা অর্জন করতে পারবেন। এখন কাস্টমারের দিকে যদি আপনি খেয়াল না রাখেন, কাস্টমারকে যদি আপনি নেগলেক্ট করেন, তার কথাবার্তা যদি আপনি ঠিকমতো না শোনেন, তাহলে সেই বিজনেসটাকে আপনি গ্রোথ করতে পারবেন না। এবার কাস্টমার প্রাধান্য দেবেন কীভাবে? কোনো একটা প্রোডাক্ট সেল করার পর প্রোডাক্টটা কেমন, কোন কোয়ালিটির প্রোডাক্টটাকে দিয়েছেন, এবং সেই দামের অনুযায়ী সেই প্রোডাক্টটা ঠিক আছে কিনা, এটা একমাত্র কাস্টমারই বলবে আপনাকে। কারণ সে আপনার কাছে মূল্য দিয়ে কিনে গেছে, মালটা ভালো না খারাপ। তাহলে পরবর্তী স্টেপ নিতে সেই প্রোডাক্টটা হয়তো আপনি আর দোকানে রাখবেন না, আপনি অন্য কোনো কোম্পানির রাখতে পারেন। দ্বিতীয় হচ্ছে কাস্টমার, আপনার যে কাস্টমার তার সঙ্গে আপনার কর্মচারীদের বিহেভিয়ারটা কেমন করছে, ব্যবহার কেমন করছে, এই কথাটা কে বলবে? আপনার কর্মচারী কখনো বলবে না যে আমি কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করি। তাহলে কাস্টমারের কাছেই আপনাকে শুনতে হবে যে আপনার কাস্টমার ঠিকমতো ব্যবহার পাচ্ছে কি না। দেন হচ্ছে কাস্টমারের কাছে কায়দা করে জেনে নিতে হবে আপনি যে মালটা তাকে দিচ্ছেন সেই মালটা অন্য কোনো দোকানে কী দামে বিক্রি হচ্ছে। এটা তো ডাইরেক্ট যদি জিজ্ঞেস করেন তো সে কাস্টমার তো অত্যন্ত চালাক, তাকে যদি আপনি প্রত্যক্ষভাবে জিজ্ঞেস করেন আচ্ছা এই মালটা ওই দোকানে কত, আপনাকে সবসময় আপনার থেকে কম দাম বলবে। সো সেইভাবে কিন্তু না, একটু কায়দা করে একটু বুদ্ধি খাটিয়ে সেটাকে ঘুরিয়ে জিজ্ঞেস করতে হবে, বা প্রয়োজনে অ্যাজ এ কাস্টমার আপনাকে অন্য কোনো দোকান থেকে সেই প্রোডাক্টটা কিনতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন সত্যতাটা কতটা। তারপর হচ্ছে কাস্টমারের যে সাজেশান, অনেক কাস্টমারের কিছু সাজেশান আছে, দাদা আপনার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল কিনতে অসুবিধা হচ্ছে, বা আপনি যে নিচে বসার ব্যবস্থা করেছেন সেখানে সকলে বসতে পারে না, তাদের সাজেশানগুলো শুনুন, যেটা গ্রহণযোগ্য সেটাকে আপনি মেনে চলার চেষ্টা করুন। কারণ কাস্টমারই মেন বিজনেসের ক্ষেত্রে, একমাত্র মূলধন হচ্ছে আমাদের কাস্টমার। যতই আপনার টাকা থাক, যদি কাস্টমার না থাকে বিজনেস হবে না, সেল না বাড়লে লাভ বাড়বে না। কাস্টমারের সঙ্গে রিলেশনশিপ, গুড রিলেশনশিপ তৈরি করতে হবে। একটা ফ্রেন্ডশিপ তৈরি করতে পারলে আরও ভালো, কারণ একজন কাস্টমার আরও একজন কাস্টমার পাঠাবে। আমি আমার কথাই বলছি, তাদের সমস্যার সমাধান তো যদি করতে পারেন তাহলে তো খুব, বিজনেসের মূল ব্যাপারটা হচ্ছে যে কারো একটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড থাকতে হবে। সে আপনার কাছে একটা পোশাক নিতে এসছে, সে একটা কোনো প্রোডাক্ট নিতে এসছে, সে যখন বুঝবে যে এই মালটা নিলে আমি লাভবান হব, তখন সে কিন্তু আপনার দোকান থেকেই নেবে। আমি কয়েকদিন আগে একটা প্যান্ট কিনেছিলাম, বাড়ি এসে দেখছি চেনটা ঠিকমতো লাগছে না ঠিকমতো, ওটা করা হচ্ছে, ছেড়ে যাবে। পরদিন সে দোকানে গেলাম, দোকানে গিয়ে তাকে আমি প্যান্টটা ফেরত দিলাম না, বললাম তাকে যে এই ব্যাপার, তবে কালারটা আমার খুব পছন্দ ছিল। কোনো রকম কথা না বলে প্যান্টটা তিনি রেখে দিলেন, এবং পরদিন বিকেলে আমাকে ডাকলেন, আমি গেলাম, প্যান্টটা আমাকে দিলেন। তিনি ওই প্যান্টটির চেন কোনো একজন ভালো টেলারকে দিয়ে চেঞ্জ করে দিয়েছেন, এবং একটা ভালো চেন লাগিয়ে দিয়েছেন। কী হলো ব্যাপারটা? হয়তো তার পকেট থেকে 50 টাকা গেছে, কিন্তু সে আমার মতো এই কাস্টমারটাকে একটা বাধা রেখে দিল যে না, আমার যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা সে নিজে সলভ করলো। সে কিন্তু বলতে পারতো যে আপনি 50 টাকা কম দিন, আপনি একটা টেলারকে দিয়ে এটা ঠিক করে নেবেন, তা কিন্তু বলেনি। এই যে ব্যাপারটা না, এটা প্রত্যেকটা ভালো বিজনেসম্যানদের মধ্যে আপনি ফলো করতে পারবেন। ভালো বিজনেসম্যান হতে গেলে, বিজনেস গ্রোথ করতে গেলে কাস্টমারের প্রতি খেয়াল রাখুন, কাস্টমারকে ভালোবাসুন, তার সঙ্গে রিলেশন তৈরি করুন। মিস্টেক নাম্বার 2, ইগনোরিং মার্কেট ট্রেন্ডস। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সব থেকে 3টে পয়েন্টই উল্লেখযোগ্য, কারণ অনেক মিস্টেকের মধ্যে মূল 3টে বিষয়কে আমরা আলোচনা করতে এসেছি। এই যে ট্রেন্ডিং মার্কেট, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। বর্তমান সময়ে আপনি একটা মোবাইল দোকান করতে চাইছেন, আপনি একটা ভালো শপ খুললেন, ভালো আলমারি করলেন, করে কিপ্যাড ফোনে গোটা আলমারিটাকে ভর্তি করে রেখে দিলেন। চালাতে পারবেন? বর্তমানে 5G চলছে, আপনি কিপ্যাড ফোনে দোকান ভর্তি করে দিয়েছেন, আপনার দোকান চলবে না। কাস্টমার দূর থেকে যখন দেখবে যে আপনার ওখানে কী ধরনের ফোন আছে, প্রোডাক্ট তো जो देखता है वही बिकता है,
যেটা দেখবে কাস্টমার সেই প্রোডাক্টটা কেনার জন্য আপনার কাছে আসবে, আপনার ভেতরে যাই থাক না কেন। কিন্তু বাইরের শোকেসে আপনি দেখাচ্ছেন একটা ওল্ড মডেলের প্রোডাক্ট, কাস্টমার আসবে না। এইখানে আপনার আপডেট করতে হবে। এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যারা বড় বিজনেসম্যান, দেখবেন এক্সপায়ার ডেট হওয়ার আগে বা মালগুলো নষ্ট হওয়ার আগে, ট্রেন্ড শেষ হওয়ার আগে বা ইয়ার এন্ডিংয়ে তারা যত সমস্ত প্রোডাক্টগুলো আছে, পুরনো প্রোডাক্ট আছে, সেগুলোকে লস করে হলেও সেল করে দেয়। চৈত্র সেলের জন্ম সেখান থেকেই হয়েছিল। আপনি বিভিন্ন শপিং মলে যাবেন, দেখবেন একটার সঙ্গে একটা ফ্রি, একটা নেবেন তার সঙ্গে একটা ফ্রি, একটা হরলিক্সের সঙ্গে একটা হরলিক্স ফ্রি, একটা আপনার বিস্কুটের সঙ্গে আর একটা বিস্কুটের প্যাকেট ফ্রি, একটা সার্ফের প্যাকেটের সঙ্গে আর একটা সার্ফের প্যাকেটে ফ্রি। ভালো করে লক্ষ্য করবেন, যে ডেটটা দেওয়া আছে না, সেই ডেটটা আর বেশি দিন নেই। কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে তাই, এক্সপায়ার ডেট তো চলেছে, শীত পড়ে যাচ্ছে, ঠিক তার মুহূর্তে দেখবেন শোরুমগুলোতে, শপিং মলগুলোতে, যেগুলো গ্রসারির দোকান আছে, তারা কোল্ড ড্রিঙ্কসের দাম ছাড় দিয়ে বিক্রি করে দেয়। কেন? লস হলেও বিক্রি করে দেয়। কেন? ক্যাশ করলেই, বিজনেসের মজা তো এটাই, ক্যাশ করলেই ক্যাশটা আবার প্রফিট হবে। আমি যদি 1000 টাকা পাই, এই 1000 টাকার প্রোডাক্ট কিনবো, 1000 টাকার প্রোডাক্টটা 1200 টাকায় বিক্রি করবো, 200 টাকা আমার প্রফিট হবে। সুতরাং ভরে রেখে তো কোনো লাভ নেই, ভরে রেখে কোনো লাভ নেই। সেটা আপনি মেডিসিন বলুন, জুতো বলুন, কাপড় বলুন, গ্রসারি বলুন, সমস্ত কিছুর ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য। অনলাইনের প্রোডাক্টগুলো দেখবেন, বুঝতে পারবেন আপনি এত ছাড় মানে কি। যখন কোনো একটা মোবাইল মার্কেট থেকে বন্ধ হতে চলেছে, তখন দেখবেন একটা হাই ছাড় দিয়ে সেলিং করে দেয়। দেখবেন আপনি লক্ষ্য করে ভালো করে। বিজনেসে এই জিনিসটা বুঝতে হবে, ট্রেন্ড কেমন চলছে, ট্রেন্ডিং যে ব্যাপারটা, চাহিদা কেমন, মানুষের পছন্দ, রুচিসম্মত ব্যাপারটা আপনার দেখতে হবে। যদি না দেখতে পারেন তাহলে আপনি চলতে পারবেন। ট্রেন্ডিং মার্কেটটাকে আপনি বুঝবেন কীভাবে? বোঝার একমাত্র রাস্তা হচ্ছে আপনি যে বিজনেস করছেন সেই বিজনেস আপনার এলাকায় যার বড়, যার কাস্টমার বেশি, বিক্রি বেশি, তাকে একটু ফলো করুন। ফলো করুন যে তার প্রোডাক্টগুলো কোন ধরনের, তার কাস্টমাররা কেমন ধরনের, তার রেটটা কেমন আছে, ট্রেন্ডিং কেমন চলছে, কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে। সেখানে না গেলে আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি নতুন বিজনেসে এসেছেন, আপনি জানেন না, বা আপনি একটা কমফোর্ট জোনের মধ্যে পড়ে গেছেন, বিজনেসটা একটা জায়গায় 20 বছর থেকে দাঁড় করে রেখে দিয়েছেন, বড় করতে পারছেন না। কেন বড় হচ্ছে না, কেন বাড়াতে পারছেন না, এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। এটা কেউ করে দেবে না। অ্যাজ এ কাস্টমার আপনাকে সেখানে যেতে হবে প্রয়োজন হলে পরে। যদি পারেন, সম্ভব হয়, তার যে কাস্টমার তার সঙ্গেও আপনি যোগাযোগ করুন। কাস্টমার ফিডব্যাক নিতে গেলে আপনার কাস্টমারের সঙ্গে সঙ্গে তার কাস্টমারটাও কি বলতে চাইছে, কেন সেখান থেকে সে প্রোডাক্ট কিনছে আপনার কাছে নেয় না, এটা আপনি কায়দা করে জানুন। প্রয়োজন হলে তার যে সব, তার যে বাড়ি, তার সার্ভে, কাস্টমার সার্ভে খুব প্রয়োজন। কাস্টমার সার্ভে করলে তাদের ডিম্যান্ড বুঝতে পারবেন, তাদের চাহিদা বুঝতে পারবেন, মার্জিন অফ প্রফিট বুঝতে পারবেন, রেট বুঝতে পারবেন, কেনার ক্যাপাসিটি বুঝতে পারবেন, মার্কেটিং রিসার্চ বুঝতে পারবেন। সমস্ত মার্কেটিং রিসার্চ মানেই এটা, মার্কেটিং সার্ভে করতে হবে আপনাকে। অনলাইন, অফলাইন, ডাইরেক্ট আপনার সঙ্গে কথা বলতে হবে, কমিউনিকেশন ঠিক রাখতে হবে। আরও একটা বিষয় নিজেকে ট্রেন্ডের মধ্যে নিয়ে আসার জন্য করতে হবে, সেটা হচ্ছে আপনার অফিসে কম্পিউটারের প্রয়োজন আছে বা নেই, দ্যাটস নট এ ম্যাটার, কিন্তু একটা কম্পিউটার আপনাকে রাখতে হবে। আপনার ক্যাশ কাউন্টারে একটা অবশ্যই ডিজিটাল মেশিন রাখতে হবে, যেখানে আপনার পে স্লিপ তৈরি করবেন, আপনার বিলটা তৈরি করবেন। ইয়েস, এটা করতেই হবে। আপনি এত হ্যান্ড বিলই তৈরি করছেন, হাতে হাতে লিখছেন বিলটা, কিন্তু বিলিংয়ের জন্য একটা মেশিন রাখুন। আপডেট করুন নিজেকে, সময়ের সঙ্গে সঙ্গে আপডেট। ওল্ড মডেলে পুরো থাকলে হবে না, এত বড় একটা চোথা খাতা বার করে নিয়ে সেখানে হাতে হাতে লিখছেন, এটা চলবে না। এখন আপডেট, টেকনোলজির যুগ, টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। ফেসবুক ব্যবহার করুন, ইনস্টাগ্রাম ব্যবহার করুন, ইউটিউব ব্যবহার করুন, নিজের অ্যাড দিন, নিজেকে মেলে ধরুন। পাবলিকের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে মেলা সম্ভব নয়, কিন্তু আপনি যদি একটা গ্রুপের সঙ্গে যুক্ত থাকেন, একটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকেন, নিজেকে সহজে মেলে ধরতে পারবেন। মিস্টেক নাম্বার 3, ল্যাক অফ নলেজ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, যেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন লাইফস্টাইলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। অনুরূপ নিয়মে একটা বিজনেসকে স্ট্যান্ড করে রাখতে, গ্রোথ করার জন্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিং রাখতে হবে। 12 মাসে 12 রকমের সেল হয়, এটা তো বলেন, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে বলছি আমি, শুধুমাত্র একটা নির্দিষ্ট বিজনেসের জন্য নয়। যারা বিভিন্ন ধরনের বিজনেস করেন তাদের প্রত্যেকের জন্যই আজকে এই 3টে মিস্টেকের আলোচনা। 12 মাসে 12 রকম সেল হচ্ছে, তাহলে কোনো মাসে সেল বেশি, কোনো মাসে কম। কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কেনা দামের থেকেও মার্কেট ভ্যালুয়েশন কমে যায়। যেমন ইলেকট্রনিক্স গুড, আপনি 6 মাস আগে একটা প্রোডাক্ট কিনেছেন, সেটার যা দাম ছিল আজ হয়তো 6 মাস পরে তার দাম কমে গেছে, আপনার কেনা আছে 6 মাস আগে, এবার আপনি কী করবেন? সেটা লস করে বিক্রি করতে হবে। এই যে স্টক থেকে গেল, এক্সপায়ার ডেট হয়ে গেল, দাম কমে গেল, সেলিং হচ্ছে না, কোনো কারণে আপনার বিজনেসের লস চলছে, আপনি সামলাবেন কী করে? এই অবস্থাটাকে সামলানোর জন্য
আপনাকে একটা সেকেন্ড অপশান রাখতে হবে, যদি পারেন আয়ের দ্বিতীয় উৎস রাখতে পারলে অত্যন্ত ভালো হয়। যে একটা কম চলছে একটা বেশি চলছে, ওটা যখন কম চলছে এটা বেশি চলছে, একটা অনুরূপ নিয়মে সুন্দরভাবে বিজনেসটাকে আপনি দাঁড় করাতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বিজনেস এমার্জেন্সি ফান্ড। এতদিন শুনেছেন ফ্যামিলি পরিচালনা করার জন্য এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন হয়, কিন্তু আজকে আপনাকে আমি বলছি যদি বিজনেসকে সঠিকভাবে পরিচালনা করতে চান তাহলে আপনাকে এমার্জেন্সি ফান্ড রাখতে হবে বিজনেসের। কেন? এই যে লসের সময় আপনাকে তো আপনার যারা অফিস স্টাফ, আপনার কর্মচারী, ইলেকট্রিক বিল, রেন্ট, ঘরের এগুলো দিতে হচ্ছে, তো সেটা তো সমান তালে আপনাকে দিতে হবে, সেটা কম নেবে না। তাহলে এই জায়গার ডেফিসিয়েন্সিটাকে ফিল আপ করবে কে? ফিল আপ করবে এমার্জেন্সি ফান্ডের টাকা। সেই কারণে এমার্জেন্সি ফান্ডের টাকা থেকে গাড়ি কিনবেন না, এমার্জেন্সি ফান্ডের টাকা তুলে অন্য কোনো কাজে লাগাবেন না, ফ্যামিলির জন্য লাগাবেন না, ওটা অনলি ফর বিজনেস পারপাস থাকবে। আর এমার্জেন্সি ফান্ডটাকে আরও বাড়ানোর জন্য মেবি আপনি কোথাও সেটাকে ইনভেস্ট করতে পারেন। শুধু সেভিংস করে রাখলে টাকা বাড়বে না, সেখান থেকেও যেন কিছু কমিশন আসে, কিছু ইন্টারেস্ট আসে। প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস ফর বিজনেস লাইফ আপনাদের, সেটা হচ্ছে একটা ভালো বাজেট তৈরি করতে হবে। আমরা ফ্যামিলি পরিচালনা করার জন্য তো বাজেট তৈরি করি, আমরা আয় এবং ব্যয়ের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রেও বাজেট তৈরি করবে। লিখে নিন, এই বিষয়টা লিখে নিন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দীর্ঘ 30 বছর থেকে এই নিয়ম মেনে আসছি আর ফল হাতে নাতে পেয়েছি, তাই আপনাদের আমি বলছি। বাজেট কীরকম হবে? আপনার সেলিং কত, সেল মানে প্রফিট নয়, সেলিংয়ের পরে ক্যাশ কত হয়েছে। কেন ক্যাশ কত হয়েছে বললাম? কারণ সবটাই আপনি ক্যাশে বিক্রি করেননি। ক্রেডিট কত, সেলিং, ক্যাশ, ক্রেডিট, কত টাকা ধার দিয়েছেন। দেন আপনার স্টাফ, ঘরের ভাড়া ইত্যাদি খরচ কত, এক্সপেন্সেস, সব কটাকে মাইনাস করলে যেটা থাকলো সেটা আপনার প্রফিট, সেইটা আপনার প্রফিট। তাহলে কি বললাম? ফার্স্ট হচ্ছে আপনাকে সেলিং লক্ষ্য রাখতে হবে, ক্যাশটা দেখতে হবে যে কত টাকা হলো, ক্রেডিট কত টাকা পড়েছে, কত টাকা স্যালারি ইত্যাদি খরচ করেছেন, এক্সপেন্সেস করেছেন, বাকিটা আপনার প্রফিট, বাকিটা আপনার প্রফিট। আর এই প্রফিটের 20% আপনি প্রতি বছর আপনার বিজনেসে ভরবেন। এই যে বললাম বাজেটটা, এইটা ডেলি বেসিসে করতে হবে, ডেলি বেসিসে। 1 সপ্তাহের আবার যোগ করতে হবে, 1 মাসের করবেন, 12 মাসের করবেন। 12 মাসের গড়টা দেখবেন গতবারের থেকে এবারে প্রফিট বেশি হয়েছে না লস হয়েছে। একদম মানে আপনি সেল করে দিলেন প্রচুর আর এদিকে ধার পড়ে গেছে মার্কেটে বিশাল, তাহলে কিন্তু বিজনেসটা মুখ থুবড়ে পড়বে, আপনি গ্রোথ করতে হবে না। যদি গ্রোথ করতে চান, এই যে বাজেটটা বললাম শক্তপোক্তভাবে এই বাজেটটা তৈরি করুন, কারণ বাজেট দেখেই পরবর্তী স্টেপটা নিতে আপনার সুবিধা হবে যে আপনার বিজনেসের খরচ কমাবেন নাকি বাড়াবেন। এই ধরনের বিজনেস মোটিভেশন নিয়ে বা এই চ্যানেলে বিজনেস মানি ম্যানেজমেন্ট লাইফ লেসন নিয়ে যে ভিডিওগুলো হয় প্রত্যেকটাকে দেখার চেষ্টা করুন, প্রতিটা থেকে কিছু জ্ঞান পাবেন, আশা করি পাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন। সর্বোপরি যদি চান যে ভিডিওটা আপনার মনের মতো করে তৈরি করি, তাহলে কী ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানাবেন। যাদের কমেন্টে লাইক বেশি হবে, যাদের বেশি চাইবেন যে বিষয়ের ওপরে, আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।